বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। কে কোথা থেকে বলছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফাংশন নিয়ে কথা বলবো। আমরা আজকে ফাংশন নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে? বাংলায় বলা হয় অপেক্ষক। অপেক্ষক তার সিনোনিম ফাংশন, ইংরেজিতেও ফাংশন বলে। আমি ফাংশন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অপেক্ষক। এই অধ্যায়টা আমাদের কোথায় কোথায় আছে একটু বলি। আপনারা যারা যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করিন। আপনারা লাইভটা একটু শেয়ার করেন। রাইসুল, লাইভটা একটু শেয়ার করেন। ফাংশনটা ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। বলা যায় ফাংশন ছাড়া ম্যাথমেটিক্স অচল। এই অধ্যায়টি আমরা NTRCA অর্থাৎ শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ শাখায় বা কলেজ পর্যায়ে NTRCA এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, BCS এর জন্য ইম্পর্টেন্ট, ASSC এর জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনার্স প্রথম বর্ষের জন্য ইম্পর্টেন্ট, এবং অনার্স মাস্টার্সে তো লাগবেই, দ্বিতীয় বর্ষের জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা ম্যাথমেটিক্সের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। আপনারা কে কোথায় থেকে বলছেন বা দেখছেন একটু কমেন্ট করবেন। আমাকে দেখতে পাচ্ছেন কিনা তাও কমেন্ট করবেন, শুনতে পাচ্ছেন কিনা তাও কমেন্ট করবেন। যদি পান আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। দেখা যাচ্ছে? ওকে। ফাংশন সম্পর্কে বলার জন্য একটা গল্প বলি, কেমন? গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে একটা গল্প বলবো, গল্পের ভিতরে ফাংশনের অনেক কিছু খুঁজে পাবেন। একটা ইন্ডাস্ট্রি KPM, কর্ণফুলী পেপার মিল। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে কাপ্তাই স্টাডি ট্যুরে গেছিল। আমরা KPM এ ওখানে মাঝখানে নামছিলাম, অর্থাৎ কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করছিলাম। ওখানে পেপার কিভাবে তৈরি হয় আমরা তা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এই উদাহরণটা এমনি এমনি দিচ্ছি না, আপনাদেরকে ফাংশন সম্পর্কে ভালো মতো বোঝার জন্য আমি এই গল্পটা আপনাদেরকে শেয়ার করতেছি। এটা বাস্তব গল্প। ওখানে আমাদেরকে দেখালো বাঁশ
ইনপুট করলে দেখা যায় ওখানে সাদা কাগজ পাওয়া যায়, রঙিন কাগজ পাওয়া যায়, আবার প্যাকেটজাত করার জন্য কতগুলা মোটা ঢাল টাইপের অর্থাৎ ঘি রঙের বা বাদামি কালারের কতগুলা কাগজ পাওয়া যায়। বাদামি কালারের কাগজ তারা উৎপন্ন করে। দেখা যাচ্ছে নি? দেখুন, বাঁশ ইনপুট করলে ওখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলছে সাদা কাগজ পাওয়া যায়, রঙিন কাগজ পাওয়া যায়, বাদামি রঙের কাগজও পাওয়া যায়। রঙিন কাগজ বলতে লাল, নীল, সবুজ এরকম কাগজ পাওয়া যায়। কিন্তু আমরা যে মুহূর্তে পরিদর্শন করছিলাম ওই মুহূর্তে কাগজ তৈরি হচ্ছে সাদা কাগজ। এ হচ্ছে আমাদের সম্ভাব্য আউটপুট, অর্থাৎ বাঁশ ইনপুট করলে আমরা সাদা কাগজও পেতে পারি, রঙিন কাগজও পেতে পারি, বাদামি রঙের কাগজও পেতে পারি। এগুলো হচ্ছে সম্ভাব্য আউটপুট। আর এই যে বাঁশ, এটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা বাঁশ যদি ইনপুট করি এই ইন্ডাস্ট্রিতে, এই যন্ত্রের মধ্যে, তাহলে আমরা পেতে পারি, সম্ভাব্য পেতে পারি সাদা কাগজ, রঙিন কাগজ, বাদামি রঙের কাগজ। এগুলো হচ্ছে সম্ভাব্য আউটপুট। আমি সম্ভাব্য শব্দটা এমনি এমনি বলি নাই, সম্ভাব্য আউটপুট। এই যে যন্ত্রটা একটা নিয়মের মধ্যে চলে, শব্দটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিয়মের মধ্যে চলে। যেমন আপনি বাঁশের পরিবর্তে যদি আপনি এখানে লোহা ইনপুট করেন, তাহলে আপনি এখানে কাগজও পাবেন না, সাদা কাগজ, রঙিন কাগজ, বাদামি রঙের কাগজ কিচ্ছু পাবেন না। যদি পাথরের টুকরা বা পাথর খণ্ড যদি আপনি ইনপুট করেন, তাহলে এই যন্ত্র আপনাকে এই আউটপুটগুলা দিবে না। তাহলে এই যন্ত্র একটা নিয়মের মধ্যেই সে পরিচালিত হয়। ম্যাথমেটিক্সের ভাষায় আপনি যা ইনপুট করবেন এই যন্ত্রে, যন্ত্রটার আউটপুট মিনিংফুল হওয়ার জন্য, এই যে সাদা কাগজ, রঙিন কাগজ, বাদামি রঙের কাগজ, এই যে মিনিংফুল হওয়ার জন্য, আউটপুট মিনিংফুল হওয়ার জন্য আপনি যে ইনগ্রেডিয়েন্ট বা উপাদান ইনপুট করবেন এই যন্ত্রের মধ্যে, যেসব ইনগ্রেডিয়েন্ট আপনি ইনপুট করবেন এই যন্ত্রটা আউটপুট মিনিংফুল হওয়ার জন্য ম্যাথমেটিক্সের ভাষায় এই যন্ত্রটাকে বলবো ফাংশন, আর যেটা ইনপুট করব আউটপুট মিনিংফুল হওয়ার জন্য আমরা সেই ইনপুটিং ভ্যালুকে নিয়ে গঠিত সেটকে বলবো ফাংশনটার ডোমেইন, আর সম্ভাব্য যে আউটপুট তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলবো ফাংশনটার কোডোমেইন। যখন আমরা ইন্ডাস্ট্রিটা পরিদর্শন করছিলাম ওই মুহূর্তে বাঁশ ইনপুট করার পরে কিন্তু স্পেসিফিক সাদা কাগজ আউটপুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সাদা কাগজটাকে বলবো আমরা রেঞ্জ, এই সাদা কাগজটাকে বলবো আমরা রেঞ্জ। তাহলে সম্ভাব্য আউটপুটকে নিয়ে গঠিত সেটকেই বলবো আমরা ফাংশনটার কোডোমেইন, আর নিশ্চিত আউটপুটকে নিয়ে গঠিত
সেটকে বলবো ফাংশনটার রেঞ্জ। তাহলে বোঝা গেল রেঞ্জ সেট ফাংশনটার কোডোমেইনের একটা সাবসেট। তাহলে এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি একটা রূপ দান করি। এই কেপিএম শব্দটার জায়গায় যদি আমি y ইকুয়াল টু এফ অফ এক্স বসিয়ে দিই, যদি আমরা এক্স এর মান ইনপুট করি তাহলে y এর বিভিন্ন মান আমরা পাব, y এর বিভিন্ন মান আমরা আউটপুট হিসাবে পাব। y এর তথা f এর বিভিন্ন মান আমরা আউটপুট হিসাবে পাব। কথা আছে এখানে, নিয়মটা কি? আপনি x এর মান যতবার ইনপুট করবেন y এর প্রতিবারে কেবলমাত্র একটা মান দিবে। x এর একটা মানের জন্য বা একাধিক মানের জন্য y এর একটা মান পাবেন। মানে আউটপুট একটা হতে হবে, একসাথে আউটপুট দুটা হলে চলবে না। তাহলে এখন একজন গণিতবিদের নাম আমার মনে পড়তেছে, ওনার নাম হচ্ছে হাওয়ার্ড অ্যান্টন। ওনার বইতে লিখেছেন ফাংশন হচ্ছে একটা গাণিতিক ফর্মুলা বা গাণিতিক নিয়ম, যে নিয়মে একটা ভেরিয়েবলের মান ইনপুট করলে অন্য ভেরিয়েবলের মান অনলি একটা প্রতিবারেই একটা আউটপুট হিসাবে পাওয়া যায়। ম্যাথমেটিক্যাল সেই রুলটাকেই বলবো আমরা ফাংশন। আর এই ফাংশনটার আউটপুট মিনিংফুল হওয়ার জন্য যে সকল মান আমরা ইনপুট করব সেই সকল মানকে নিয়ে গঠিত সেটকেই বলবো আমরা ফাংশনটার ডোমেইন। আর আউটপুটিং যে সকল মান আমরা পাচ্ছি তাদেরকে নিয়ে গঠিত সেটকেই বলবো আমরা ফাংশনটার রেঞ্জ। আর একটু আগে দেখাইলাম রেঞ্জ হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট। এবার এক্স এর মানের উপরে কিন্তু ওয়াই এর মান ডিপেন্ড করে। আপনি যদি এক্স এর মান ইনপুট না করেন ওয়াই এর মান আপনি আউটপুট হিসাবে পাবেন না। এই জন্য ইনপুটিং এই ভেরিয়েবলটাকে অনেক সময় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে অনেক সময় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আউটপুট ওয়াই এর যে সকল মান সেই সকল মানকে নিয়ে গঠিত সেটকে বলবো আমরা ফাংশনটার রেঞ্জ। এখানে ওয়াই এর মান এক্স এর মানের উপরে ডিপেন্ড করে, এই জন্য ওয়াইটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। উল্লেখ্য যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে অনেক সময় বলা হয় আর্গুমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে অনেক সময় বলা হয় আর্গুমেন্ট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অনেক সময় বলা হয় এন্ট্রি। এবার আমরা এখানে কিছু কথা বলতে চাই। উল্লেখ্য ফাংশনকে অনেক সময় ম্যাপিংও বলা হয়। ম্যাপিং শব্দটা কোথা থেকে আসছে সেটা একটু পরে বলছি, সেটা বোঝাতে গেলে আমাকে রিলেশন শুদ্ধ একটু পড়াইতে হবে। আপনারা একটু আমার সাথে থাকবেন, আজকে আমরা অনেকক্ষণ পড়াবো ফাংশন সম্পর্কে। আজকে পুরোটাই শেষ করে ফেলবো এক লেকচারে। তো যেটা বলছিলাম, এবার আউটপুট যদি রিয়েল হয় আমরা ফাংশনটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। আউটপুট যদি রিয়েল হয় ফাংশনটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। সেক্ষেত্রে ইনপুট কমপ্লেক্স নাম্বার হইতে পারে, ভেক্টর হইতে পারে, অন্য কোনো সেট হতে পারে। ইনপুট যে কোনো সেট হতে পারে, বাট আউটপুট যদি রিয়েল নাম্বার এর সেট কিংবা রিয়েল নাম্বারের সাবসেট হয় আমরা সেই ফাংশনটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন বা
বাস্তব মান বিশিষ্ট ফাংশন। তাহলে আমরা রিয়েল ভ্যালুড ফাংশনের ডেফিনিশন দিলাম, রিয়েল ভ্যালুড ফাংশনের ডেফিনিশন দিলাম। এবার আরেকটা ডেফিনিশন দিচ্ছি, রিয়েল ফাংশন কাকে বলে। তফাৎ আছে, রিয়েল ভ্যালুড ফাংশন এবং রিয়েল ফাংশনের মধ্যে তফাৎ আছে। তাহলে রিয়েল ভ্যালুড ফাংশন কি? যে ফাংশনটার রেঞ্জ বা আউটপুট তথা রেঞ্জ হয় সেট অফ রিয়েল নাম্বার হবে, না হয় সেট অফ রিয়েল নাম্বারের সাবসেট হবে, বাট ইনপুট সেটা রিয়েল নাম্বার হইতে পারে, কমপ্লেক্স নাম্বারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে। তাহলে ওই স্টাইলের ফাংশনকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। আর রিয়েল ফাংশন কাকে বলে? যে ফাংশনটার আউটপুটও রিয়েল হবে, ইনপুটও কিন্তু রিয়েল হবে, অর্থাৎ ডোমেইনও রিয়েল হবে, রিয়েল নাম্বারের সেট হবে, আর রেঞ্জও রিয়েল নাম্বারের সেট হবে বা রিয়েল নাম্বারের সাবসেট হবে। সেই ফাংশনটাকে বলবো আমরা রিয়েল ফাংশন। তাহলে বোঝা গেল রিয়েল ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশনের একটা সাবসেট। এবার আউটপুট যদি কমপ্লেক্স নাম্বার হয়, আউটপুট যদি কমপ্লেক্স নাম্বার হয়, ইনপুট যেটাই হোক না কেন, ফাংশনটাকে বলবো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। ফাংশনটাকে বলবো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। আর কোন একটা ফাংশনের আউটপুটও কমপ্লেক্স নাম্বার, ইনপুটও যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে ফাংশনটাকে বলবো কেবল কমপ্লেক্স ফাংশন। এবার আউটপুট যদি ভেক্টর হয়, ইনপুট যদি স্কেলার হয়, আউটপুট যদি ভেক্টর হয়, তাহলে ফাংশনটাকে বলবো ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর মান বিশিষ্ট ফাংশন। আর যে ফাংশনটার আউটপুট ভেক্টর, ইনপুটও ভেক্টর, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা ভেক্টর ফাংশন। এখানে বেশ কয়েকটা ডেফিনেশন দিলাম। এবার আসুন, যদি আউটপুট যদি কেবল একটা উপাদান হয় আর ইনপুটও যদি একটা উপাদান হয়, তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা ওয়ান ওয়ান ফাংশন। আর ইনপুট যদি একটা হয়, আউটপুট যদি একটা এবং ইউনিক যদি হয়, ওটাকে বলবো সিঙ্গল ভ্যালুড ফাংশন। আর ইনপুট একাধিক বাট আউটপুট একটা, ওটাকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন। কি বলবো আমরা? মেনি ওয়ান ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু চলে যাচ্ছি রিলেশন কাকে বলে। রিলেশন কাকে বলে? বাংলায় বলা হয় অন্বয় তথা সম্পর্ক। ধরেন দুইটা নন এমটি সেট, ধরে নিলাম এ সেট হচ্ছে 1 এবং 2 দুটো উপাদান নিয়ে গঠিত, এটাও শূন্য একটা সেট। বি অ্যানাদার একটাও শূন্য সেট, সেটা 1 4 9 দিলাম। এবার এই দুটা অশূন্য সেটের ক্রস গুণন নেব, মানে কার্টেসিয়ান গুণন নেব। তাহলে দুটা সেটের ক্রস গুণনটাও কিন্তু একটা সেট, যার উপাদানগুলো হবে অর্ডার পেয়ার বা ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথম উপাদান এ সেটের উপাদান, দ্বিতীয় উপাদান হচ্ছে বি সেটের উপাদান। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 1 1 4 1 9, আবার 2 1 2 4, আবার 2 9। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু লক্ষ্য করুন, এখানে এগুলো হচ্ছে ক্রমজোড়, অর্ডার পেয়ার বা ক্রমজোড়। দুটা সেটের ক্রস গুণন কিন্তু অ্যানাদার একটা সেট, যার উপাদানগুলো হবে ক্রমজোড়, অর্ডার পেয়ার। প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম উপাদানগুলি হচ্ছে ফার্স্ট সেটের উপাদান, আর দ্বিতীয় উপাদানগুলি হচ্ছে আমার দ্বিতীয় সেটের উপাদান। এবার রিলেশন কাকে বলে? আপনি এ ক্রস বি, এ সেট থেকে কিছু উপাদান নিয়ে একটা নতুন সেট গঠন করুন। আমি ধরলাম R1,
আমি নিলাম এখানে 1 1, আমি নিলাম 1 4, আমি নিলাম 2 1, আমি নিলাম 2 4। এটা একটা সাবসেট অফ এ ক্রস বি। আরেকটা রিলেশন নিচ্ছি, সেটা হচ্ছে 1 1, আরেকটা হচ্ছে 2 4। এটা একটা সাবসেট, দিস ইজ অলসো সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ এবং বি হচ্ছে দুটা নন এমটি সেট, তাদের ক্রস গুণন নিলাম, ওটা একটা সেট যার উপাদানগুলো হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রমজোট। ক্রমজোটের প্রথম উপাদানগুলি হচ্ছে প্রথম সেটের উপাদান, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। আমি ওই ক্রস গুণন থেকে অর্থাৎ ওই সেট থেকে আমরা কিছু উপাদান নিয়ে দুটা নতুন সাবসেট গঠন করলাম এ ক্রস বি এর। এখন আমি বলবো আর টুটা ফাংশন, আর ওয়ানটা ফাংশন নয়। তাহলে রিলেশন কাকে বলে? রিলেশন হচ্ছে দুটা নন এমটি সেটের ক্রস গুণন। ক্রস গুণনের সাবসেটকেই বলবো আমরা রিলেশন ফ্রম এ টু বি। আবার বলছি, দুটা নন এমটি সাবসেট এ এবং বি, এই দুটা সাবসেটের ক্রস গুণনের যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলবো ফ্রম এ টু বি। তাহলে আর ওয়ান টু রিলেশন, আর টু টু রিলেশন, আর ওয়ান টু রিলেশন, আর টু টু রিলেশন। এক্ষেত্রে আর ওয়ানটা ফাংশন নয়, আর টুটা ফাংশন। প্রত্যেকটা ক্রমজোটের প্রথম উপাদানকে নিয়ে গঠিত সেটকেই বলবো ওই রিলেশনটার ডোমেইন, আর দ্বিতীয় উপাদানের কে নিয়ে গঠিত সেটকে বলবো ওই রিলেশনটার রেঞ্জ সেট। তাহলে এখানে আর ওয়ান এটা একটা রিলেশন, আর টু এটা একটা রিলেশন। আর ওয়ান রিলেশনটার দিকে যদি আপনারা তাকান, এখানে 4টা উপাদান আছে, প্রত্যেকটা উপাদান এক একটা ক্রমজোট। এখানে দেখা যাচ্ছে যে আমাদের দুটা ক্রমজোটের প্রথম উপাদান সেম, লাস্টের দুটা ক্রমজোট ফাংশন নয়, বাট সকল ফাংশন কিন্তু রিলেশন। তো এখন প্রশ্ন হচ্ছে আর টুটা কেন ফাংশন নয়? আর টুটা ফাংশন নয়, একটু আগে ডেফিনেশন দিয়েছিলাম, ওখানে বলছিলাম যে আউটপুট কেবলমাত্র একটা হতে হবে। আউটপুট কেবলমাত্র একটা হতে, প্রত্যেকটা উপাদানের জন্য আউটপুট কেবলমাত্র একটা হতে হবে। তাহলে আমরা একটু চিত্র অঙ্কন করি। আমরা একটু চিত্র অঙ্কন, দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে নি? এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেট হচ্ছে 1 2, আর বি সেট হচ্ছে 1 4 9। ধরে নিলাম একটা ম্যাথমেটিক্যাল রুল এফ, এফ সমান হচ্ছে এক্স স্কয়ার, আর এফটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি। তাহলে দেখুন, আমরা এক্স এর এই মানটা যদি এখানে বসাই, তাহলে ওয়াই এর যে মানটা পাবো সেটা 1ই পাবো। এক্স এর মান যদি আমরা 2 বসাই, ওয়াই এর যেটা মান পাবো সেটা আমরা 4 পাবো। তাহলে ডোমেইনের কোনো উপাদান খালি থাকতে পারবে না। এটা হচ্ছে ডোমেইন সেট, এটা হচ্ছে কুডোমেইন সেট। কুডোমেইনের উপাদান খালি থাকতেই পারে, কুডোমেইনের উপাদান খালি থাকতেই পারে। তাহলে আমাদের কুডোমেইনের যে সকল উপাদান এ সেটের উপাদানগুলো অ্যাসাইন করেছে, একটা একটা কিন্তু অ্যাসাইন করেছে, বুঝতে পারছেন? একটা একটা অ্যাসাইন করেছে। আবার অর্থাৎ এ সেটের দুটো উপাদান, এ সেটের দুটো উপাদান বি সেটের একটা উপাদানকেও কি করে অ্যাসাইন করতে পারে, বুঝে আসছে? তাহলে দেখুন, বি সেটের যে সকল উপাদান এ সেটের উপাদানগুলি, আবার বলছি, বি সেটের যে সকল উপাদানের সাথে এ সেটের উপাদানগুলা অ্যাসাইন করে, বি সেটের সেই সকল উপাদানকে নিয়ে গঠিত সেটকে বলবো ফাংশনটার রেঞ্জ সেট, ফাংশনটার রেঞ্জ সেট বা ইমেজ সেট। আর
বলছি বারবার, এটা ডোমেইন, এটা হচ্ছে কুডোমেইন। ডোমেইনের কোনো উপাদান খালি থাকতে পারবে না, কুডোমেইনের উপাদান খালি থাকতেই পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কুডোমেইনের যে সকল উপাদানের সাথে ডোমেইনের উপাদানগুলা অ্যাসাইন করবে, কুডোমেইনের সে সকল উপাদানকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার রেঞ্জ সেট, বা সংক্ষেপে রেঞ্জ বলা হয় বা ইমেজ সেটও বলা হয়। তাহলে বোঝা গেল রেঞ্জ সেটটা হচ্ছে কুডোমেইনের একটা সাবসেট। রেঞ্জ সেট হচ্ছে কুডোমেইনের একটা সাবসেট। প্রিয় শিক্ষার্থী, ডোমেইনের যে সকল উপাদান কুডোমেইনের যে সকল উপাদানের সাথে অ্যাসাইন করে, কুডোমেইনের সে সকল উপাদানকে ডোমেইনের উপাদানের ইমেজ পয়েন্ট বলা হয়। তাহলে ওয়ানটা হচ্ছে এই ওয়ানটার ইমেজ পয়েন্ট, ফোরটা হচ্ছে এই টুটার ইমেজ পয়েন্ট। তার মানে রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এক একটা ইমেজ পয়েন্ট। তাহলে ওয়ানটা ইমেজ কার ইমেজ? এই ওয়ানটার ইমেজ। ফোরটা ইমেজ কার ইমেজ? টু এর ইমেজ। তাহলে এবার এই ওয়ান টু কাকে বলবো? ওয়ান টুকে কি বলবো? এটা যদি ইমেজ হয়ে থাকে তাহলে ডোমেইনের যে উপাদান এই ইমেজটাকে অ্যাসাইন করে, তাহলে এই ইমেজের করসপন্ডিং এলিমেন্ট ডোমেইনের সেই উপাদানটাকে এই উপাদানটার প্রি ইমেজ বলা হয়। তাহলে টুটা হচ্ছে ফোরটার প্রি ইমেজ আর ফোরটা হচ্ছে ইমেজ। তাহলে আমি ফাংশনের ডেফিনিশন দিতে গিয়ে বলছিলাম, ডোমেইনের নির্দিষ্ট উপাদানের জন্য আউটপুট যদি একটা একটা হয় তাহলে আমরা সেই গাণিতিক রুলটাকে বলবো ফাংশন। সেই গাণিতিক রুলটাকে কি বলবো? আমরা ফাংশন বলবো। প্রিয় শিক্ষার্থী, এবার ম্যাপিং জিনিসটা কি? ম্যাপিং জিনিসটা এই যে আমরা একটা ম্যাপ দিলাম, এখানে একটা ম্যাপ অঙ্কন করলাম। ম্যাপিং, ম্যাপিং শব্দটাকে অনেক সময় বলা হয় বাংলায় চিত্রণ। এই যে আমরা ম্যাপ বলি মানচিত্র, এই মানচিত্র থেকে চিত্রণ শব্দটা আসছে। ম্যাপ থেকে ম্যাপিং, মানচিত্র থেকে চিত্রণ শব্দটা আসছে। এখানে দেখুন দুটা সেট, দুটা সেটের মধ্যে এলিমেন্টগুলির মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। তাহলে আমরা যখন মানচিত্রের মধ্যে দেখি ওখানে দুটা জায়গার মধ্যে কিভাবে সংযোগ স্থাপন হয় আমরা মানচিত্রের মধ্যে দেখি, ঠিক একইভাবে এখানেও আমরা দুটা সেটের উপাদানের সাথে কিভাবে সংযোগ স্থাপন করা হয় আমরা দেখি বলেই এই যে গাণিতিক যে একটা ফরম্যাট, ওটাকে বলি আমরা ম্যাপিং বা চিত্রণ। প্রিয় শিক্ষার্থী, এবার ম্যাপিং বা চিত্রের উপর ভিত্তি করে, ম্যাপিং বা চিত্রের উপরে ভিত্তি করে ফাংশন চার প্রকার। ম্যাপিং বা চিত্রের উপরে ভিত্তি করে ফাংশন হচ্ছে চার প্রকার। কি কি? কি কি? ম্যাপিং বা চিত্রণের উপরে ভিত্তি করে ফাংশন হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, যেটাকে বলা হয় ইনজেক্টিভ ফাংশন। কি বলা হয়? ইনজেক্টিভ ফাংশন। দুই নাম্বার হচ্ছে অন টু ফাংশন। দুই নাম্বার হচ্ছে অন টু ফাংশন, এটাকে বলা হয় ইনভার্স ফাংশন। আরেকটা হচ্ছে ইনভার্স ফাংশন। আরো আছে, ক্লাসিফিকেশনের মধ্যে আমি আসতেছি। তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন, এই যে দেখেন ডোমেইনের একটা উপাদান কুডোমেইনের কেবল একটা উপাদানের সাথে কি করছে? অ্যাসাইন করেছে। ডোমেইনের একটা উপাদান কুডোমেইনের একটা উপাদানের সাথে কি করেছে? অ্যাসাইন করেছে। তাহলে এই স্টাইলের ফাংশনকে বলবো আমরা ওয়ান ওয়ান ফাংশন। যেমন উদাহরণ দিই, একটা ফাংশন নেব আমরা, y ইকুয়াল টু এফ অফ এক্স সমান মনে করেন টুয়াইস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। আপনি 0 1 2 বসান। এখানে মনে করেন আপনার 1 আছে, এখানে মনে করেন 5 আছে, 6 আছে, 7 আছে। আপনি এক্স এর মান যখন 0 এখানে বসাবেন
ওয়াই এর মান পাবেন আপনি 1। এক্স এর মান যখন 1 এখানে বসাবেন, এখানে 3 দিই, এক্স এর মান যখন আপনি 1 বসাবেন, ওয়াই এর মান 3 পাবেন। এক্স এর মান যখন আপনি 2 বসাবেন, তাহলে ওয়াই এর মান আপনি কিন্তু 5 পাচ্ছেন। দেখুন, তাহলে এক্স এর বা ডোমেইনের নির্দিষ্ট এক একটা উপাদানের জন্য আপনি আউটপুট কিন্তু একটাই পাচ্ছেন। এই জন্য এটা একটা ফাংশন, এবং ডোমেইনের এক একটা উপাদানের জন্য আউটপুট একটা পাচ্ছেন। এই কারণে এই ফাংশনটা কিন্তু 1 ফাংশন। প্রিয় শিক্ষার্থী, 1 ফাংশন আপনি কিভাবে টেস্ট করবেন, এটা তো আমি চিত্র দিয়ে বোঝালাম। 1 ফাংশন আপনি কিভাবে টেস্ট করবেন। 1 ফাংশন সেটা কি? ধরে নেন এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটার ডোমেইন থেকে আপনি যে কোনো দুটো উপাদান নেবেন। আপনি ধরে নেবেন ওই দুটা পয়েন্টে ফাংশনটার ফাংশনাল ভ্যালু দুটা সমান। এখানে ক্যালকুলেশন করার পরে যদি আপনি পেয়ে যান x1 এবং x2 সমান, তাহলে ফাংশনটাকে বলবো আমরা 1। আমরা একটু টেস্ট করব। এফ অফ এক্স সমান যদি 2x প্লাস 1 হয়, এফ অফ x1 সমান 2x1 প্লাস 1, আর এফ অফ x2 সমান 2x2 প্লাস 1। আমরা উভয় পক্ষে 1 বাদ দিলে, তারপর 2 দিয়ে ভাগ করলে x1 ইকুয়াল টু x2 পাচ্ছি। অতএব এই ফাংশনটা 1, সেটা আমরা চিত্রণের মাধ্যমে দেখালাম, এখানে ক্যালকুলেশনের মাধ্যমেও দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে অনটু ফাংশন। অনটু ফাংশন কাকে বলে? অনটু ফাংশন হচ্ছে যদি কোন একটা ফাংশনের রেঞ্জ সেট এবং কোডোমেইন সেম হয়ে যায়। যেমন মনে করেন এখানে আমি 7টা দিলাম না, তাহলে বি সেট এটা হচ্ছে কোডোমেইন। আবার বি সেটের যে সকল এলিমেন্টকে কোডোমেইনের উপাদানগুলো অ্যাসাইন করেছে, কোডোমেইনের সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটা রেঞ্জ। তাহলে ফাংশনটা রেঞ্জ হচ্ছে 1, 3, 5। তাহলে দেখুন, রেঞ্জ সেট এবং কোডোমেইন কিন্তু সমান। তাহলে কোন একটা ফাংশনের রেঞ্জ সেট এবং কোডোমেইন যদি সমান হয়, ওই ফাংশনটাকে বলবো আমরা অনটু ফাংশন। ওই ফাংশনটাকে কি বলবো আমরা? অনটু ফাংশন। বুঝতে পারছেন? প্রিয় শিক্ষার্থী, এটা তো আমরা চিত্রের মাধ্যমে আমরা এখন দেখালাম। এবার ম্যাথমেটিক্যালি আপনি কিভাবে বুঝবেন একটা ফাংশন অনটু ফাংশন? বাংলায় বলা হয় সার্বিক ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এখন আমি অনটু ফাংশনের টেস্ট কিভাবে করতে হয় আমরা তা শিখব। প্রিয় শিক্ষার্থী, আমার প্রথম ধাপ টেস্ট ফর অনটু ফাংশন। অনটু ফাংশন আমরা টেস্ট করার জন্য নিম্নলিখিত 3টা ধাপ অনুসরণ করব। 3টা ধাপ আমি লিখে দিচ্ছি। ধাপ 1, যে ফাংশনটা এক্স এর ফাংশনটা দেওয়া থাকবে, ওই ফাংশনটাকে আপনি y ইকুয়াল টু এফ অফ এক্স এই ফরম্যাটে ধরে নেবেন। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, আপনি ক্যালকুলেশন করে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবেন। তাহলে আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে আমরা প্রকাশ করব। কেমন? তাহলে এক্স এর একটা নতুন ভ্যালু পাবো। ধরে নিলাম এক্স এর মান ফাংশন অফ কত? ওয়াই। ধাপ হচ্ছে 3 নম্বর ধাপে কি করব? এক্স এর এই ভ্যালুটা আপনি ফাংশনটাতে বসাবেন, প্রদত্ত ফাংশনটাতে বসাবেন। তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে
ফাই অফ ওয়াই। এটারে ক্যালকুলেশন করে যদি আপনি ওয়াইটা যদি পেয়ে যান, তাহলে ফাংশনটাকে বলবো অন টু ফাংশন। এবার একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এবার অন টু ফাংশন আমি আমার যেহেতু জায়গা দরকার, আমি মুছে দেব, না হয় নিচে লিখবো। নিচে লিখলে দেখা যাবে কিনা? হ্যাঁ, আশা করি দেখা যাবে। আমি এখন টেস্ট করব একটা ফাংশন। ধরে নেন 2x + 3, এই ফাংশনটা একটা অন টু ফাংশন, সেটা আমরা টেস্ট করব। দেখুন, তখন y এর ফাংশন আকারে রিপ্রেজেন্ট হবে। x এর এই ভ্যালুটা আপনি প্রদত্ত ফাংশনে বসাবেন। আমি এখানে বসাবো। এখানে বসানোর পরে যদি y পাই, তাহলে ফাংশনটাকে বলবো অন টু ফাংশন। দেখা যাক f of x, তাহলে x এর মান কত? y - 3 / 2। প্রিয় শিক্ষার্থী, -3 + 3 ইকুয়াল টু, আপনি ফাইনালি কত পাচ্ছেন? ওয়াইটাই পাচ্ছেন। অতএব এই ফাংশনটা একটা অন টু ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অন টু ফাংশন চিনলাম। তারপর হচ্ছে এক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই যে ফাংশন, এটাকে অনেক সময় এভাবে লেখা হয়, f is the function from a to b। এটা হচ্ছে ডোমেইন আর বিটা হচ্ছে কোডোমেইন। এই ফাংশনটাকে এইভাবেই সঙ্গে তাও 4 পাচ্ছেন। দেখুন, একটা একটা মানের জন্য এখানেও কিন্তু আউটপুট একটা একটা, নাকি 1 এর জন্য আউটপুট কি দুটো আসছে? কথার মারফেসটা একটু বোঝা লাগবে। আপনি 1 এর জন্য আউটপুট কি দুটো আসছে? আউটপুট একটা হতে হবে। একটার জন্য আউটপুট একটা হলে ওইটাকে ফাংশন বলা হয়। আর আউটপুট যদি দুটা হয়, ওইটা ফাংশন না, ওইটা হচ্ছে আমাদের রিলেশন, যেটা আমি শুরুতেই বলছিলাম ফাংশন এবং রিলেশনের তফাৎটুকু বোঝার জন্য। প্রিয় শিক্ষার্থী, এবার যেটা বলছিলাম, তাহলে দেখুন, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন সেট। তাহলে ডোমেইনের একাধিক ভ্যালু ইনপুট করলে আপনি কিন্তু আউটপুট কিন্তু একটা পাচ্ছেন। মানে 2 বা ততোধিক ইনপুট করলে আউটপুট কিন্তু একটা পাচ্ছেন। এই জন্য এই স্টাইলের ফাংশনটাকে বলবো মিনি ওয়ান ফাংশন। ক্লিয়ার? এবার আপনাদেরকে অন্য ধরনের টেস্ট শিখাবো, ভার্টিক্যাল লাইন টেস্ট, হরাইজন্টাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট, হরাইজন্টাল লাইন টেস্ট। প্রিয় শিক্ষার্থী, দেখুন, y = x², এটা একটা প্যারাবোলার সমীকরণ। এটা দেখতে এরকম। একটু আগে আমি 1 ফাংশন বলছিলাম, y = 2x + 1, এই টাইপের একটা ফাংশন। এটা 1 ফাংশন। এটা একটা সরল রেখার সমীকরণ, বাট মূল বিন্দুকে আমি ধরলাম এইভাবে। বুঝতে পারছেন? এবার প্রিয় শিক্ষার্থী, দেখুন, y = 2x + 1, আমরা একটু আগে প্রমাণ করছিলাম এটা 1 ফাংশন। আর এটা হচ্ছে আমাদের মিনি ওয়ান ফাংশন। আর এটা একটা গাণিতিক রুল, বাট এটা ফাংশন না। এখন আমি গ্রাফের মাধ্যমে টেস্ট করব। প্রিয় শিক্ষার্থী, যদি কোন একটা গ্রাফে ভার্টিক্যাল লাইন ড্র করা হয়, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যদি ড্র করা হয়, সমান্তরাল লাইন যদি ড্র করা হয়, সমান্তরাল লাইন যদি ড্র করা হয়, যদি কেবল
একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে ওই গ্রাফটা যার গ্রাফ তারা হচ্ছে ফাংশন। আর যদি একের অধিক সংখ্যক বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে আমরা এটাকে আর ফাংশন বলবো না, বলবো অন্যই। আবার বলছি, যদি কোন একটা গ্রাফে ভার্টিক্যাল লাইন ড্র করেন অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যদি আপনি ড্র করেন, যদি কেবল একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে ওই গ্রাফটা যার গ্রাফ সে হচ্ছে ফাংশন। আর যদি একের অধিক পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে ওটা ফাংশন হবে না, এটা হবে অন্যয় বা রিলেশন। প্রিয় শিক্ষার্থী, এবার ওয়ান ওয়ান ফাংশন এবং মেনি ওয়ান ফাংশন চিনবেন কিভাবে? এবার হরাইজন্টাল লাইন ড্র করেন, হরাইজন্টাল লাইন, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম এটাও একটা ফাংশন, এটা একটা ফাংশন, আমরা নিশ্চিত হয়ে গেলাম। এবার কিভাবে বুঝবেন ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন এবং মেনি ওয়ান ফাংশন? এবার হরাইজন্টাল লাইন যদি আপনি ড্র করেন, হরাইজন্টাল লাইন অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা যদি আপনি ড্র করেন, যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট হয় তাহলে ওই ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন। আর একের অধিক পয়েন্টে যদি ইন্টারসেক্ট হয় তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন। কি বলবো আমরা? মেনি ওয়ান ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এবার কনস্ট্যান্ট ফাংশন কাকে বলে? কনস্ট্যান্ট ফাংশন। তার আগে আর একটা কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে ইনভার্স ফাংশন। সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনটা কি? ধরে নেন y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ফাংশন। এই ফাংশনটা যদি দুটা কন্ডিশন ফুলফিল করে, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, এই ফাংশনটা যদি ওয়ান টু ওয়ান ফাংশন হয় তথা ইনজেক্টিভ ফাংশন হয়, আর যদি অন টু ফাংশন হয় তথা সাবজেক্টিভ ফাংশন হয়, তাহলে ওই ফাংশনটার ইনভার্স বিদ্যমান। যদি একটা ফাংশনের দুটা ক্যারেক্টার